নমস্কার, শুরু করছি অনুষ্ঠান ঘোষালনামা। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, দিল্লি থেকে ফিরে একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন এবং তিনি তোপ দেখেছেন। সেক্ষেত্রে যে নির্বাচন কমিশনের তরফ থেকে হলফনামা দেওয়ার কথা বলা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে বিরোধীরা কিভাবে হলফনামা দেবে, তাহলে নির্বাচন কমিশনই বা কেন স্বতঃপ্রণোদিত কোনো তদন্ত শুরু করছে না, এবং নির্বাচন কমিশন নিজেকে নিরপেক্ষ বলে দাবি করেছিল, সেই বিষয়টা উড়িয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে সংসদে জ্ঞানেশ কুমার, অর্থাৎ জাতীয় মুখ্য নির্বাচনী কমিশনার যিনি রয়েছেন জ্ঞানেশ কুমার, তার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা সংসদে। এই গোটা বিষয়টা নিয়ে আমি যাবো যন্ত্রদার কাছে। যন্ত্রদা, তাহলে এবার পরিস্থিতি কোনখানে দাঁড়িয়ে রয়েছে? কারণ যদি ভারতের মতো গণতান্ত্রিক দেশে, যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের বিরুদ্ধেই, নির্বাচন কমিশনারের বিরুদ্ধে যদি ইমপিচমেন্টের একটা প্রস্তাব আসে, তাহলে কোন বার্তা বহন করবে? ইন্দ্রাণী, ভারতের এই সুদীর্ঘ যে রাজনৈতিক ইতিহাস, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট কখনো হয়নি। সংবিধানে আছে ইমপিচমেন্ট হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যেটা বলেছেন, এটা একটা স্ট্রং পলিটিক্যাল মেসেজ। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, তিনি শুধু নিজের কথা বলছেন, তিনি ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এহেন সিদ্ধান্ত নেওয়ার একটা কথা হয়েছে এবং সেই পথে তারা হাঁটছে, এটা তিনি সংবাদ মাধ্যমকে এবং মানুষকে জানিয়েছেন। কেন অভিষেক সেটাকে গুরুত্ব দিচ্ছেন, সেটা একটা প্রশ্ন। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে, কেন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টে যাওয়া হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের সঙ্গে তার একটা দ্বৈরথ চলছে এবং সেটা একটা পৃথক আলোচনার বিষয়। কে ঠিক কে ভুল সেটা তো বিচার হবে। কিন্তু আজ নির্বাচন কমিশন কিন্তু শুধু বিহারের জন্য নয়, তামিলনাড়ুতে ভোটার তালিকা নিয়ে এই একই অভিযোগ স্ট্যালিন করছে। পশ্চিমবঙ্গে এখনো ভোটের এই নিবিড় যে সমীক্ষা ভোটার তালিকার শুরু হয়নি, কিন্তু নির্বাচন কমিশন বারবার বলছেন তারা ঠিক সময় মতো এটা শুরু করবেন। বিজেপি তো রোজ বলছে তারাই যেন নির্বাচন কমিশনের প্রতিনিধি এবং তারা বলছে এটা হবে এটা হবে। ঠিক যেভাবে সিবিআই এবং এনফোর্সমেন্টের প্রতিনিধি হয়ে উঠেছিলেন বিজেপি নেতারা, আজকে কিন্তু দেখা যাচ্ছে তারা নির্বাচন কমিশনের প্রতিনিধি হয়ে গেছে। এবং নির্বাচন কমিশনের বিষয়টাকে ইস্যু বিজেপির কিন্তু প্রাথমিক ইস্যু ছিল না। বিজেপি তো অ্যাকশনটা নিতে গেছিল ভোটার তালিকা নিয়ে। তারা ভাবছিল যে ভোটার তালিকার মাধ্যমে তারা তাদের ভোটার তালিকার ওপরে যদি নিয়ন্ত্রণটা কায়েম করতে পারে এবং তাতে যদি তথাকথিত ভুয়ো ভোটার এবং মৃত ভোটার এসব নাম বাদ দিয়ে তারা একটা অ্যাডভান্টেজ বিজেপি হবে, এটা তো বিজেপি নেতারা আশা করছে। সেটা কারণ যাই হোক, বিজেপি বলছে যে ভুয়ো ভোটারদের বাদ দিলে অরিজিনাল ভোটার থাকবে এবং তারা সব আমাদের ভোটার। আর মমতা বন্দ্যোপাধ্যায় বা তেজস্বী যাদব কিংবা স্ট্যালিন কি বলছেন, তারা বলছেন এই ভুয়ো ভোটার বাদ দেওয়ার নাম করে আসলে যারা বিজেপি বিরোধী ভোটার সেগুলো তো মোটামুটি চিহ্নিত করা যায় এলাকা ভিত্তিক, জাত ভিত্তিক, মানে যাদব ভোট। সেটা সাধারণত তো লালুর পক্ষে যায়। পশ্চিমবঙ্গে মুসলমান ভোট, বিজেপি যে মুসলমান ভোট পাবে না বা পায় না, এটা তো দিবালোকের মতো সত্য। সুতরাং বাদ দেওয়ার একটা মধ্যেও একটা মেথড রয়েছে, সেই মেথোডোলজি অনুসরণ করে আমার ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এটাই তো তৃণমূল কংগ্রেস বা তেজস্বী যাদবের বক্তব্য। এখন ইমপিচমেন্ট ইটস এ পলিটিক্যাল ওয়েপন। আমি মনে করি যে ইমপিচমেন্টটা আদৌ আসবে কিনা, আদৌ আনা হবে কিনা, বিরোধীরা শেষ পর্যন্ত আনবে কিনা, সেটা আমার কাছে এখনো পিঞ্চ অফ সল্ট দিয়ে আমি এটাকে বলছি। তার কারণটা হচ্ছে জিনিসটা তো সোজা নয়। ইমপিচমেন্ট নিয়ে এসে একটা রাজনৈতিক মোমেন্টাম হতে পারে, সমবেতভাবে একটা একত্রিত করার চেষ্টা হচ্ছে। ঠিক যে কারণে ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রার্থী দেব, ভাইস প্রেসিডেন্টের প্রার্থী তো বিজেপির এনডিএরই জিতবে, সংখ্যায় তো সংখ্যাগরিষ্ঠতা তো স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতাই আছে। ইমপিচমেন্টটা তো 2/3 মেজরিটি প্রয়োজন হয় সংবিধান অনুযায়ী। লোকসভা এবং রাজ্যসভা দুপক্ষে 100 জনের সই লাগে। সেই স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়ে গেছে। 100 জন আমি দেখছিলাম, এই 100 জন মানে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে, লোকসভায় 100 জন আর রাজ্যসভায় 50। তাহলে এই স্বাক্ষর সংগ্রহটা হতে পারে। 100টা স্বাক্ষর সংগ্রহ না হলো, কিন্তু তারপরে সেটা তো পাশ করতে হবে। সেটাকে তো 2/3 মেজরিটিতে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা দুটো কক্ষে, সেটা কি সম্ভব?
কি করে সম্ভব? সংখ্যা না থাকলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন হবে কি করে? কিন্তু এটা বলা হচ্ছে তার কারণ এটা একটা পলিটিক্যাল মোমেন্টাম, মানুষকে একত্রিত করা, ইন্ডিয়া জোটকে একত্রিত করা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা দিল্লিতে যে নিচ্ছেন সেটা তো চোখের সামনে দেখতে পাচ্ছি। সংসদে ধর্নাতেও তিনি অবতীর্ণ হচ্ছেন, যখন অখিলেশ কিংবা তেজস্বী তারা যখন সমবেতভাবে, এমনকি বাঙালিদের ওপর যে অত্যাচার সেটা নিয়েও তো তারা বলছেন। সুতরাং বাঙালিদের অত্যাচার নিয়ে পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে তারা যদি বলেন, তাহলে তারা যখন বিহারে যখন তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী জনসভা করবেন এবং তাদের ইস্যুতে সোচ্চার হবেন, তখন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে তাদের হয়ে বলবেন না? বলাটাই তো স্বাভাবিক। তার কারণটা হচ্ছে যে সেটাই তো বিরোধী ঐক্য রক্ষার দায়। কে হবে সফল, কে হবে না, সেটা ভোটের পরের ব্যাপার। সুতরাং এই যে বিষয়টা ইমপিচমেন্ট, মানে এটা ভারতের ইতিহাসে কখনো হয়নি। নির্বাচন কমিশনেরও এত গ্লানি এরকম, এটা কিন্তু আমি তো টিএন সেশনকে দেখেছি, আমি পেরিশাস্ত্রীর সময় থেকে দেখছি। নেহরু তো সুকুমার সেনকে এনেছিলেন, তিনি অঙ্কশাস্ত্রের, বিদেশ থেকে অক্সফোর্ড থেকে সম্ভবত তিনি অঙ্কশাস্ত্রের বিরাট পণ্ডিত ছিলেন, তিনি সেই সময়কার সিভিল সার্ভেন্ট ছিলেন। তো এরকম একটা মানুষকে নিয়ে আসা হয়েছিল, তার ভাবমূর্তি সেইভাবে দেখে। তখন তো একটা নির্বাচন কমিশনেরই যথেষ্ট ছিল, তারপরে তো অনেক কিছু হয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এহেন ইমপিচমেন্ট প্রস্তাব টিএন সেশনের বিরুদ্ধে একবার কথা হয়েছিল বটে, কিন্তু জিনিসটা এত সোজা নয়। কিন্তু রাজনীতির জায়গায় কিন্তু আরো শক্তিশালী হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা এতক্ষণ শুনছিলেন জয়ন্তদা বিশ্লেষণ। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করলাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।